আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, সরকার সংসদে আজ ভারতীয় অর্থনীতির ওপর একটি শ্বেতপত্র প্রকাশ করেছে। সংসদে অনুমোদিত 2024-25 অন্তর্বর্তী কেন্দ্রীয় বাজেট। পশ্চিমবঙ্গ সরকার 2024-25 আর্থিক বছরের জন্য 3,66,116 কোটি টাকার বাজেট পেশ করেছে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ বিধানসভায় 7 কোটি টাকার এই ঘাটতি বাজেট পেশ করে বেশ কিছু নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি সিসিইএ রেল মন্ত্রকের 12,343 কোটি টাকা মূল্যের 6টি প্রকল্পে অনুমোদন দিয়েছে। পাকিস্তানে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ সমাপ্ত, চলছে গণনা। ভারত সাফ অনূর্ধ্ব-19 মহিলাদের ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। আসছি বিস্তারিত খবরে। সরকার আজ সংসদে ভারতীয় অর্থনীতির উপর একটি শ্বেতপত্র পেশ করেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভা ও রাজ্যসভা উভয় সভাতেই এই শ্বেতপত্র পেশ করেন। এতে উল্লেখ করা হয়েছে, 2014 সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর পূর্বতন ইউপিএ সরকারের আমলের সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হয়েছে। সঠিক নীতি ও যথাযথ সিদ্ধান্তের মাধ্যমে অর্থনৈতিক ক্ষেত্রকে উপযুক্ত পথে চালনা করে সুস্থায়ী উন্নয়নের ধারা বজায় রাখা সম্ভব হয়েছে। ইউপিএ আমলে দেশের অর্থনৈতিক অবস্থার কথা তুলে ধরে 59 পৃষ্ঠার এই শ্বেতপত্রে আরও বলা হয়েছে, 2014 সালে যখন নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসে তার আগে দেশের অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত বেহাল। আর্থিক বিশৃঙ্খলার পাশাপাশি ব্যাপক দুর্নীতির ফলে ভারতের অর্থনীতি সংকটজনক অবস্থায় ছিল। গত 10 বছরের স্থিতিশীল আর্থিক নীতির সুবাদে সরকার সেই সব চ্যালেঞ্জ কাটিয়ে উঠেছে। বর্তমান সরকার রাজনৈতিক ফায়দা হাসিল নয়, দেশের বিকাশকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেয় বলে এই নথিতে উল্লেখ করা হয়েছে। বিদেশে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে অতি প্রয়োজনীয় সমস্ত সংস্কারকে সমর্থন জানানোর জন্য জনগণের প্রতিও আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় অর্থনীতি যে পুনরুজ্জীবন ও বিকাশের পথে গুরুত্বপূর্ণভাবে এগিয়ে চলেছে সে কথাও এই শ্বেতপত্রে উল্লেখ করা হয়েছে। সরকারের বিরুদ্ধে কংগ্রেসের কৃষ্ণপত্র প্রকাশকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের সমৃদ্ধির জন্য সমস্ত কুদৃষ্টি উপেক্ষা করে তার সরকার কাজ করে চলেছে। রাজ্যসভার যেসব সদস্যের কার্যকাল শেষ হতে চলেছে তাদের বিদায় জানানোর সময় আজ শ্রী মোদী জোর দিয়ে বলেন, গত 10 বছরে দেশ প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ধারা বজায় রেখেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ভারতীয় রাজনীতিতে ডক্টর সিং এর অবদান অপরিসীম। রাজ্যসভায় প্রাক্তন প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ শেষ হল আজ। এই সভা এবং দেশ চিরদিন তাকে মনে রাখবে বলে শ্রী মোদী উল্লেখ করেন। এদিকে বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, তাড়াহুড়ো করে বিল পাশ করানো উচিত নয়। বিলের উপর পুঙ্খানুপুঙ্খ আলোচনা হওয়া প্রয়োজন। সুস্থ গণতন্ত্রের জন্য আলোচনা ও বিতর্ক অত্যন্ত জরুরি। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে তামিলনাড়ুর ডিএমকে এবং কংগ্রেস সাংসদরা আজ সংসদ ভবন চত্বরে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন। তারা প্ল্যাকার্ড হাতে সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন। এবারের অন্তর্বর্তী বাজেটে তামিলনাড়ুতে বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ অনেক কম হয়েছে বলে সাংসদদের অভিযোগ। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান ডিএমকে এবং কংগ্রেস সাংসদদের এই বিক্ষোভের কড়া সমালোচনা করেছেন। বাজেট অধিবেশন চলাকালীন সংসদ ভবন চত্বরে এমন প্রতিবাদ কর্মসূচি না করার আবেদন জানান তিনি। 2024-25 অন্তর্বর্তী বাজেট সংসদের অনুমোদন লাভ করেছে। রাজ্যসভায় আজ তা অনুমোদিত হয়। লোকসভায় আগেই তা ছাড়পত্র পেয়েছিল। রাজ্যসভায় আজ কেন্দ্রের অন্তর্বর্তী ও কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরের অন্তর্বর্তী বাজেট নিয়ে আলোচনার জবাবি ভাষণে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, চাল, আটা, ডাল ও পেঁয়াজের মতো অত্যাবশ্যক সামগ্রীর যোগানে যাতে কোনো রকম ঘাটতি না হয় সেজন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। দেশে খুচরো মুদ্রাস্ফীতিও অনেকখানি হ্রাস পেয়েছে। পশ্চিমবঙ্গ সরকার 2024-25 আর্থিক বছরের জন্য 3,66,116 কোটি টাকার বাজেট পেশ করেছে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ বিধানসভায় 7 কোটি টাকার এই ঘাটতি বাজেট পেশ করে বলেন, রাজ্যে রাজস্ব আদায় গত আর্থিক বছরের তুলনায় 10% বেড়েছে। দারিদ্র সীমার নিচে থাকা মানুষের সংখ্যা 49% কমেছে। দারিদ্র সীমার ওপরে উঠেছেন 1,27,00,000 মানুষ। কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়ার পরিমাণ 1,18,000 কোটি টাকা বলেও তিনি উল্লেখ করেন। তার বাজেট ভাষণে অর্থমন্ত্রী বেশ কিছু নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন। পুরনো কিছু প্রকল্পের বরাদ্দ বৃদ্ধিও করা হয়েছে। এবারের রাজ্য বাজেটে সরকারি কর্মীদের জন্য আরও 4
4% মহার্ঘ ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। মে মাস থেকে তা কার্যকর হবে। চুক্তিভিত্তিক রাজ্য সরকারি গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের বেতন 3,000 ও 3,500 টাকা করে বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। এর ফলে 50,000 এ ধরনের কর্মী উপকৃত হবেন। বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনুদানের বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। তপশিলি জাতি ও উপজাতি মহিলারা ওই প্রকল্পের আওতায় মাসিক 1,200 টাকা করে পাবেন। অন্য মহিলাদের 500 টাকার পরিবর্তে দেওয়া হবে 1,000 টাকা। মিড ডে মিলে রাঁধুনি ও সহায়কদের ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে রাজ্য বাজেটে। 100 দিনের প্রকল্পে টাকা পাচ্ছেন না এমন শ্রমিকদের বকেয়া ভাতা দিতে বাজেটে 3,700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি সিসিইএ রেল মন্ত্রকের 12,343 কোটি টাকা মূল্যের 6টি প্রকল্প অনুমোদন করেছে। নতুন দিল্লিতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সিসিইএর বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সরকারি বিবৃতি অনুযায়ী এই 6টি প্রকল্পের 100% ব্যয়ভারই বহন করবে কেন্দ্রীয় সরকার। রাজস্থান, অসম, তেলেঙ্গানা, গুজরাট, অন্ধ্রপ্রদেশ ও নাগাল্যান্ড এই 6 রাজ্যের 18টি জেলায় ওই 6টি প্রকল্প রূপায়িত হবে। এর আওতায় রেলের ব্যস্ততম শাখাগুলিতে অত্যন্ত জরুরি পরিকাঠামোগত উন্নয়ন সম্ভবপর হবে। এছাড়া রেলের ট্র্যাকের সংখ্যা বাড়ানো হলে ট্রেন চলাচলে গতি আসবে, কমবে রেলপথে যানজট, সহজ হবে যাতায়াত। সরকার জানিয়েছে বর্তমানে ভারতের যে রেল নেটওয়ার্ক রয়েছে তা আরও 1,020 কিলোমিটার বাড়ানো হবে। এর ফলে কর্মসংস্থান হবে 3 কোটি মানুষের। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বাজেটকে জনমুখী হিসেবে উল্লেখ করেছেন। 15টি রাজ্যের 56টি আসনের জন্য রাজ্যসভা নির্বাচনের বিজ্ঞপ্তি আজ জারি হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার পর্ব আজ শুরু হয়েছে, চলবে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। চলতি মাসের 27 তারিখে ভোট নেওয়া হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। পাকিস্তানে আজ সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর ভোট গণনা শুরু হয়েছে। টিভি চ্যানেলগুলি নির্বাচনের প্রাথমিক ফলাফল আজই তুলে ধরবে বলে মনে করা হচ্ছে। তবে সারা রাত গণনা চলায় এ বিষয়ে স্পষ্ট চিত্র আগামীকাল সকালে পাওয়া যাবে বলে অনুমান। অনেক বিশ্লেষকরা মনে করছেন এই নির্বাচনে কেউ স্পষ্ট বিজয়ী নাও হতে পারেন। ভোট গ্রহণের দিন আজ সেখানে জঙ্গি হানার ঘটনা ঘটে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও বোমা বিস্ফোরণ, গ্রেনেড হামলা এবং গুলি চালনার ঘটনায় 2 শিশুসহ 9 জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সেদেশের উত্তর পশ্চিমে ডেরা ইসমাইল খান জেলার কুলাচি এলাকায় জঙ্গিরা টহলদার বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানোর ফলে এবং বোমা বিস্ফোরণ ঘটানোয় 5 পুলিশ কর্মীর মৃত্যু হয়। বালুচিস্তানে মহিলাদের একটি ভোট কেন্দ্রের বাইরে বিস্ফোরণে 2টি শিশু মারা যায়। খাইবার পাখতুনখোয়া প্রদেশে টাঙ্ক জেলায় বন্দুকবাজরা নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলি চালালে 1 জন প্রাণ হারান। ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই দেশজুড়ে ভোট কেন্দ্রগুলিতে এবং বিভিন্ন রাস্তায় হাজার হাজার সেনা মোতায়েন করা হয় এবং ইরান ও আফগানিস্তানের সীমানা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সাময়িকভাবে বন্ধ রাখা হয় মোবাইল ফোন পরিষেবাও। রিজার্ভ ব্যাংক স্বল্পমেয়াদী ঋণের উপর সুদের হার রেপো রেট 6.5% অপরিবর্তিত রেখেছে। এই নিয়ে টানা 6বার রেপো রেটে কোনো পরিবর্তন করা হলো না। বাণিজ্যিক ব্যাংকগুলিকে এই হারে ঋণ দেয় আরবিআই। চলতি অর্থবর্ষের শেষ বৈঠকে 6 সদস্যের মুদ্রানীতি কমিটি 5-1 সংখ্যাগরিষ্ঠতায় রেপো রেট অপরিবর্তিত রাখার পক্ষে রায় দেয়। আজ মুম্বাইয়ে দ্বিমাসিক ঋণ নীতি ঘোষণায় আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানান, স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি এসডিএফ এর হার 6.25 এবং মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি এমএসএফ এর হার 6.75% অপরিবর্তিত থাকছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী অর্জুন মুন্ডা আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এলএমএস, কৃষি রক্ষক পোর্টাল ও হেল্পলাইন এবং সারথি উদ্যোগের সূচনা করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, ফসল বীমা যোজনার সুবিধাভোগী কৃষকরা এতে উপকৃত হবেন, তাদের আর্থিক ঝুঁকিও কমবে। প্রসঙ্গত, কৃষি রক্ষক পোর্টাল ও হেল্পলাইন হল অভিযোগ নিষ্পত্তির একটি সমন্বিত ব্যবস্থাপনা। এর আওতায় ডিজিটাল পোর্টাল ও কল সেন্টারে কৃষকরা তাদের অভিযোগ দায়ের করতে ও প্রয়োজনীয় প্রশ্ন করতে পারবেন। এদিকে উদ্ভাবনী সারথি প্ল্যাটফর্মটিতে প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি ফসল বীমার অধীনে নানা পণ্যের বিস্তৃত বিবরণ, স্বাস্থ্য, জীবন, সম্পত্তি, কৃষি সরঞ্জাম ও অস্থাবর সম্পত্তির বীমা, এমনকি দুর্যোগের ঝুঁকির জন্য কভারেজ সম্পর্কিত সমস্ত তথ্য পাওয়া যাবে। অন্যদিকে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা এলএমএস দেশজুড়ে নতুন নতুন কৃষি প্রকল্প বাস্তবায়নে কৃষকদের প্রশিক্ষণ ও অর্জিত জ্ঞান ভাগ করে নেওয়ার জন্য গড়ে তোলা হয়েছে। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের অর্থ তছরূপ মামলায় কংগ্রেস সাংসদ ধীরাজ সাহুকে আগামী 10 ফেব্রুয়ারি হাজিরা দেওয়ার জন্য সমন জারি করল এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দল হেমন্ত সোরেনের দিল্লির বাড়ি থেকে যে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়িটি বাজেয়াপ্ত করেছিল সেটি ধীরাজ সাহুই দিয়েছিলেন বলে অভিযোগ। ভারত বাংলাদেশকে হারিয়ে সাফ মহিলাদের অনূর্ধ্ব 19 ফুটবল চ্যাম্পিয়নশিপে
খেতাব জয় করেছে। ঢাকার বিএসএসএস মোস্তাফা কামাল স্টেডিয়ামে আজ নির্ধারিত সময়ে খেলার ফল 1-1 ছিল। এরপর পেনাল্টি শুটআউটে দুই দলই 11টি করে গোল করে। এরপর রেফারি টস করেন। টসে ভারত জিতলে ভারতকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সরকার সংসদে আজ ভারতীয় অর্থনীতির ওপর একটি শ্বেতপত্র প্রকাশ করেছে। সংসদে অনুমোদিত 2024-25 অন্তর্বর্তী কেন্দ্রীয় বাজেট। রাজ্য সরকার 2024-25 আর্থিক বছরের জন্য 3,66,116 কোটি টাকার বাজেট পেশ করেছে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ বিধানসভায় 7 কোটি টাকার এই ঘাটতি বাজেট পেশ করে বেশ কিছু নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন। পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ সমাপ্ত, চলছে গণনা। খবর এখনকার মতো এ পর্যন্ত।